রহিম আসসালামু আলাইকুম। আমি হাওলাদার রফিকুল ইসলাম, এসপিসি কাপুরপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। প্রথমেই যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা গত ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনার অধ্যায় 3-এর উৎপাদন মাত্রার আলোচনা করেছিলাম। উৎপাদন মাত্রা কাকে বলে, উৎপাদন মাত্রার গুরুত্ব। আজকে আমরা আলোচনা করব ক্ষুদ্র এন্টারপ্রাইজ কাকে বলে, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য। ক্ষুদ্র কথাটার অর্থ হচ্ছে ছোটখাটো। এই ক্ষুদ্র এন্টারপ্রাইজের কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র ব্যবসা করতে গেলে বর্তমান বাংলাদেশ সরকারের 2010 সালের বিধান অনুযায়ী কতজন শ্রমিক কত টাকা নিয়ে এই ব্যবসা আরম্ভ করতে হবে তার একটা দিক নির্দেশনা আছে। 2010 সালে বাংলাদেশের শিল্পনীতি অনুযায়ী ক্ষুদ্র এন্টারপ্রাইজের জমি ও দালান কোঠা ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য 50 লক্ষ থেকে 10 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 25 থেকে 99 জনের মধ্যে হতে হবে। এই 25 থেকে 99 এবং বৃহৎ শিল্পগত ক্ষুদ্র শিল্পগত এর একটা সংখ্যার একটা দিক নির্দেশনা আছে। তোমরা এই নোটটুকু অবশ্যই খেয়াল রাখবে এবং টুকে নিতে পারো। ক্ষুদ্র এন্টারপ্রাইজে শ্রমিকের সংখ্যা 25 থেকে 99 জন হতে হবে এবং জমি ও দালান কোঠা ছাড়া স্থায়ী সম্পত্তির মূল্য 50 লক্ষ থেকে 10 কোটি টাকা হতে হবে। আবার এখানে একটু পার্থক্য আছে, সেই হচ্ছে যদি আমি সেবার ক্ষেত্রে যাই, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে সেবার ক্ষেত্রে যদি যাই, সেখানে শ্রমিকের সংখ্যা হতে হবে 20 থেকে 10 থেকে 25 জনের মধ্যে এবং আর্থিক সম্পত্তির মূল্য হতে হবে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা জমি ও দালান কোঠা ব্যতীত। তাহলে আমরা জানতে পারি ক্ষুদ্র এন্টারপ্রাইজের দুটো দিক আছে। একটি হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজের ব্যবসার ক্ষেত্রে জমি ও দালান কোঠা ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য 50 লক্ষ থেকে 10 কোটি টাকা এবং সেখানে শ্রমিকের সংখ্যা অবশ্যই 25 থেকে 99 জনের মধ্যে থাকতে হবে। আর সেবার ক্ষেত্রে যদি হয়, সেখানে জমি ও দালান কোঠা ব্যতীত ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য 5 লক্ষ থেকে 1 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা তোমার হচ্ছে 10 থেকে 25 জনের মধ্যে থাকতে হবে। এ হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজ। সেখানে ডক্টর আর রহমান একটা বৈশিষ্ট্য দিচ্ছেন যে ক্ষুদ্র ব্যবসায় হচ্ছে এমন ব্যবসায় যা প্রায় স্থানীয় মালিকানা ও ব্যবস্থাপনার সঙ্গে খুবই কম কর্মী নিয়েই পরিচালিত হয়। আসলে কথার অর্থ হচ্ছে যে আমরা সর্বোচ্চ 99 জন, আমরা ক্ষুদ্রর ক্ষেত্রে সেবা এবং ব্যবসার ক্ষেত্রে আমরা দেখেছি সর্বোচ্চ শ্রমিকের সংখ্যা কিন্তু সর্বোচ্চ 99 জন। বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে এই শ্রমিকের সংখ্যা অবশ্যই বেশি থাকবে। তখন আমরা যখন বৃহদায়তন এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করব তখন বিষয়টা বলবো। তা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র ব্যবসা হচ্ছে এমন ব্যবসায় যেখানে মালিক নিজেই এই ব্যবসা পরিচালনা করতে পারে এবং তার সাথে সাথে সে পরোক্ষভাবে ব্যবসায়ের আয় ব্যয় বিভিন্ন দিকে খেয়াল রাখবেন। এ হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজ। এরপর হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য। ক্ষুদ্র এন্টারপ্রাইজের বৈশিষ্ট্যের ক্ষেত্রে খুবই সহজ এবং স্বল্প ভাষায় কিছু বৈশিষ্ট্য আছে। তোমরা এই বৈশিষ্ট্যের পয়েন্ট বা দিকগুলো তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। প্রথমে হচ্ছে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন। ক্ষুদ্র এন্টারপ্রাইজে স্বাভাবিকভাবে মালিক বা পরিচালক একজন থাকে। এখানে যে কোনো সিদ্ধান্ত মালিক খুব স্বল্প সময়ের ভিতরে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়নও করতে পারে। পরবর্তীতে হচ্ছে ব্যক্তিগত তত্ত্বাবধান। ব্যক্তিগত তত্ত্বাবধান কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজের মালিক ব্যক্তিগতভাবে কোথায় কী হচ্ছে না হচ্ছে এর তদারকি করতে পারে। প্রত্যক্ষভাবে ব্যক্তিগতভাবে এর তত্ত্বাবধান করা যায়, কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, সরাসরি হিসেবে কারখানায় এসে এইগুলো পরিচালনা করতে পারে। এরপর হচ্ছে স্বল্প মূলধন। ক্ষুদ্র এন্টারপ্রাইজে অল্প মূলধন নিয়েই আমরা ব্যবসাটা আরম্ভ করতে পারি। সেখানে অনেক সময় দেখা যাচ্ছে বৃহদায়তন এন্টারপ্রাইজে বেশি মূলধন লাগে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই ব্যবসা আরম্ভ করতে পারে না। ক্ষুদ্র এন্টারপ্রাইজে অল্প মূলধন নিয়ে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি। এরপর হচ্ছে গোপনীয়তা রক্ষা। গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মালিকানা ব্যবসার মতো ক্ষুদ্র এন্টারপ্রাইজে গোপনীয়তা, যেহেতু মালিক প্রায় ক্ষেত্রে একজন থাকে, সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা অনেকটা সম্ভব হয়। দক্ষ ব্যবস্থাপনা। ক্ষুদ্র এন্টারপ্রাইজে
যেহেতু মালিক নিজেই কারখানার অবস্থান, আয়, ব্যয় বিভিন্ন ধরনের প্রত্যক্ষভাবে পরিচালিত হয়ে থাকে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষতার সাথে তিনি প্রত্যেকটা সেক্টরে তদারকি করতে পারেন। ভোক্তাদের সাথে সম্পর্ক কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজের মালিক নিজেই যেহেতু ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি প্রায় ভোক্তাদের সাথে যোগাযোগ রাখতে পারে। ভোক্তারা কোন ধরনের পণ্য চায়, কেমন পণ্য চায়, ভোক্তাদের রুচি কী, ভোক্তাদের রুচির পরিবর্তন হচ্ছে কিনা, আমার পণ্যের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এটা সরাসরি মালিক নিজেই ভোক্তাদের সাথে মাঝে মাঝে আলাপ আলোচনা করে বা ভোক্তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো সম্পর্কে সে অবহিত হতে পারে। এরপর হচ্ছে অপচয় হ্রাসের কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে অবশ্যই অপচয় যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং অপচয় হলে একটা প্রতিষ্ঠান হোক, একটা পরিবার হোক, একটা ব্যক্তি অপচয় হলে কিন্তু বেশি সফলতা অর্জন করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই মালিক নিজেই কারখানার কোথাও কোনো অপচয় বেশি হচ্ছে কিনা সেদিকে তদারকি করতে পারে। তারপর হচ্ছে পর্যাপ্ত মূলধনের অভাব। ক্ষুদ্র এন্টারপ্রাইজে যেহেতু মূলধন বেশি থাকে না, মূলধনের অভাবের কারণে কিন্তু আমরা ক্ষুদ্র এন্টারপ্রাইজ ক্ষুদ্র এন্টারপ্রাইজের ব্যবসাটা আমরা শুরু করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় পর্যাপ্ত মূলধনের অভাবের কারণেই অনেক মালিককে বা অনেক নতুন কর্মীকে কিন্তু এই ক্ষুদ্র এন্টারপ্রাইজ দিয়ে কিন্তু ব্যবসাটা আরম্ভ করতে হয়। এরপর হচ্ছে শ্রম বিভাগের অভাব। কথার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা কাজের কর্মীকে আমার শ্রমটাকে ভাগ করে দিতে হবে। শ্রম যদি আমি ভাগ করে দিই তাহলে দেখা যাচ্ছে স্বল্প সময়ে সেই শ্রমিক সেই কাজে বেশি দক্ষ হয়ে ওঠে। আজকে একজন শ্রমিককে আমি যে কাজ করালাম, কালকে যদি আমি অন্য কাজ করাই তাহলে দেখা যাচ্ছে তার কাজের বিঘ্নতা ঘটতে পারে। একজন শ্রমিক যদি এক নাগাড়ে একই কাজ বারবার করে তাহলে দেখা যাচ্ছে সে ওই কাজে দক্ষ হয়ে ওঠে। এই জন্য শ্রমিককে অবশ্যই শ্রমের ধরন ভিত্তিতে কাজ ভাগ করে দেওয়া উচিত। এরপর হচ্ছে উপজাত দ্রব্যের ব্যবহার। উপজাত কথার অর্থ হচ্ছে কোনো কিছু উৎপাদন করতে গিয়ে আমার মূল পণ্য উৎপাদন করতে গিয়ে যে মূল পণ্যের সাথে সাথে কোনো কিছু উৎপাদন করতে গিয়ে কিছু উপজাত দ্রব্য উৎপন্ন হয়। এই উপজাত দ্রব্যকে পরবর্তীতে আবার প্রক্রিয়াকরণ করে কিন্তু আবার অন্য যে কোনো চূড়ান্ত পণ্যে রূপ দেওয়া সম্ভব হয়। এই জন্য উপজাত দ্রব্যের দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। যেমন আখ কারখানায় দেখা যাচ্ছে চিনি উৎপাদনের সাথে সাথে কিন্তু কিছু উপজাত দ্রব্যের সৃষ্টি হয়, যেগুলো দিয়ে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে চিটাগুড় উৎপাদন করা সম্ভব। এরকমের পর হচ্ছে সম্প্রসারণের সীমাবদ্ধতা কথার অর্থ হচ্ছে যে ক্ষুদ্র এন্টারপ্রাইজে আমি ইচ্ছা করলেই কিন্তু আমি স্বল্প সময়ের ভিতর আমার ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারবো না। আমি এখন যেখানে ব্যবসা করছি সেখান থেকে আমার ব্যবসার সফলতা, ব্যবসার আয় ব্যয় সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে যদি দেখি না আমি এখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে ব্যবসা স্থাপন করলে আমার ব্যবসাটা টিকে থাকবে, সেক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করা যেতে পারে। কিন্তু ক্ষুদ্র এন্টারপ্রাইজে সম্প্রসারণের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থেকে যায়, যেহেতু মূলধন, শ্রমিকের সংখ্যা, মালিক একা পক্ষে সব দিকে নজর দেওয়া সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্প্রসারণের কিছুটা সীমাবদ্ধতা থেকে যায়। এ হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। তাহলে আমি আরেকবারে আজকে একটু পুনরায় বলি। ক্ষুদ্র এন্টারপ্রাইজ কথাটা কাকে বলে সেখানে বলতে হবে 2010 সালের বাংলাদেশের শিল্পনীতি বিধান অনুযায়ী জমি ও দালান কোঠা ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য 50 লক্ষ থেকে 10 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা অবশ্যই 25 থেকে 99 জনের মধ্যে থাকতে হবে। এবং সেবার ক্ষেত্রে জমি ও দালান কোঠা ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য 5 লক্ষ থেকে 1 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 10 থেকে 25 জনের মধ্যে থাকতে হবে। এই যে একটা সংখ্যার নির্ধারণ, এই সংখ্যার নির্ধারণটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় নৈবেত্তিকে আসবে যে ক্ষুদ্র এন্টারপ্রাইজে শ্রমিকের সর্বোচ্চ সংখ্যা কত বা শ্রমিকের সংখ্যা কত, সেখানে আসবে যে 25 থেকে 99, 10 থেকে 20 এরকমের আসবে। কাজেই এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এরপরে আছে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব। এই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব আর ক্ষুদ্র এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য পয়েন্ট বা দিক নির্দেশকগুলো প্রায় একই রকমের। কাজেই এর পরবর্তীতে আমরা এই ক্লাসটা নেওয়ার সময় আমরা ওইগুলো আলোচনা করবো। এখানে অধ্যায়টা একটু বড় আছে।
আমরা গত ক্লাসে যেমন উৎপাদন মাত্রা কাকে বলে, উৎপাদন মাত্রার গুরুত্ব আলোচনা করেছিলাম। তোমরা এই ক্লাসগুলো বারবার করে দেখবে। অন্যান্য স্যারেরা যে ক্লাসগুলো দিয়েছেন সেই ক্লাসগুলো তোমরা বারবার দেখবে, তাহলে দেখা যাচ্ছে তোমরা এই করোনাকালীন সময়ে হয়তো কিছুটা উপকৃত হবে। যেহেতু আমাদের সরাসরি আমাদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা ইউটিউবে যে ক্লাসগুলো ছাড়ছি সেই ক্লাসগুলো তোমরা বারবার করে দেখার চেষ্টা করবে। এবং যদি কেউ কোনো পড়ার ক্লাসের কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। আজকে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, বাইরে প্রয়োজন ব্যতীত বাইরে বের হবে না। সবাইকে আবারও শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।